কলেজের কোনো বড় প্রজেক্ট ধরুন টেক ফেস্ট সামলাতে গিয়ে কি কখনো মনে হয়েছে সব কেমন যেন আহ, এলোমেলো লাগছে? ঠিক কিভাবে কাজটা গুছিয়ে আনা যায় মানে সেটাই বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এটা তো খুবই কমন একটা ফিলিং। আজকের আলোচনাটা কিন্তু এই নিয়েই, সময়ের সাথে সাথে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার ধারণাগুলো কিভাবে বদলেছে, কিভাবে আজকের এই জটিল প্রজেক্ট ম্যানেজ করার জায়গায় আমরা এসে পৌঁছলাম। আমাদের হাতে আছে কিছু টেক্সট বুকের অংশ বিশেষ, আর আমাদের লক্ষ্য হলো এর মধ্যে থেকে সবচেয়ে দরকারি বিষয়গুলো বের করে আনা, যাতে বোঝা যায় ম্যানেজমেন্ট চিন্তাধারার এই যাত্রাপথটা। তাহলে শুরু করা যাক এই বিশ্লেষণ। অবশ্যই, আজকের দুনিয়ায় বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ফিল্ডে এটা বোঝা খুব দরকার। টিমগুলো এখন অনেক বড়, প্রজেক্টগুলো জটিল। তো কিভাবে কাজের পরিবেশ, প্রযুক্তি আর মানুষের ভাবনাচিন্তা বদলের সাথে সাথে ম্যানেজমেন্টের দর্শনও পাল্টেছে সেটা দেখা যাক। একদম। প্রথমেই আসি ক্লাসিক্যাল যুগে। দুজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, এফ.ডব্লিউ. টেইলর আর হেনরি ফেওল। টেইলর উনি জোর দিয়েছিলেন সায়েন্টিফিক ম্যানেজমেন্টের ওপর, কাজ করার সবচেয়ে সেরা, সবচেয়ে এফিশিয়েন্ট উপায়টা খুঁজে বের করা। ভাবুন, একটা অ্যাসেম্বলি লাইনে গাড়ির পার্টস জোড়া দেওয়া, বা ধরুন একটা জটিল অ্যালগোরিদম লেখার সবচেয়ে এফেক্টিভ পদ্ধতি কোনটা। এটাই ছিল তার মূল চিন্তা। উনি টাইম স্টাডি, মোশন স্টাডি এইসব পদ্ধতি ব্যবহার করতেন। কিন্তু শুধু কি এফিসিয়েন্সি বাড়ানোই উদ্দেশ্য ছিল, নাকি আরও কিছু? ঠিক ধরেছেন, শুধু এফিসিয়েন্সি নয়, টেলরের একটা খুব বড় ধারণা ছিল মেন্টাল রেভলিউশন, মানসিক বিপ্লব। উনি বোঝাতে চেয়েছিলেন মালিক আর শ্রমিকদের মধ্যে শত্রুতা নয়, বরং সহযোগিতা দরকার। যদি দুজনেই বৈজ্ঞানিকভাবে ঠিক করা পদ্ধতিতে কাজ করে আর তার সুফল ভাগ করে নেয়, তাহলে প্রোডাক্টিভিটি বাড়বে, সবারই লাভ হবে। তার মূল কথা ছিল সায়েন্স নট রুল অফ থাম্ব, আন্দাজে কাজ নয়, বিজ্ঞানসম্মত পথে কাজ করতে হবে। আর হারমনি নট ডিসকর্ড, বিবাদ নয়, সম্প্রীতি বজায় রাখতে হবে। কাজের প্রতি এই সায়েন্টিফিক অ্যাপ্রোচ আনাটাই ছিল তার বিরাট অবদান। তাহলে টেলরের লক্ষ্য ছিল কাজকে নিখুঁত করা আর মালিক শ্রমিক একসাথে লাভবান হওয়া, তাই তো? হ্যাঁ, কাজের পদ্ধতিটাকে একদম নিখুঁত করে তোলা। আচ্ছা, অন্যদিকে ছিলেন হেনরি ফেওল, একজন ফরাসি ইঞ্জিনিয়ার, যাকে বলা হয় হ্যাঁ, ফাদার অফ জেনারেল ম্যানেজমেন্ট। ঠিক, টেলর যেখানে কারখানার ফ্লোর লেভেল শ্রমিক আর কাজের পদ্ধতির ওপর বেশি জোর দিয়েছিলেন, ফেওল সেখানে পুরো সংগঠন বা অর্গানাইজেশনটাকে কিভাবে চালানো উচিত সেই বিষয়ে ভেবেছিলেন। ঠিক, অনেকটা একটা পুরো বিল্ডিং বা ব্রিজ তৈরির প্ল্যান করার মতো ব্যাপার। শুধু ভিত বা একটা পিলার নিয়ে ভাবলে তো চলবে না। একদম তাই। ফেওল ম্যানেজমেন্টের 5টা প্রধান ফাংশন বা কাজের কথা বলেছিলেন: প্ল্যানিং, অর্গানাইজিং, কমান্ডিং, কোঅর্ডিনেটিং আর কন্ট্রোলিং, পিওসিসিসি। হ্যাঁ, পিওসিসি। আর দিয়েছিলেন 14টা নীতি, প্রিন্সিপালস, যা মোটামুটি যে কোনো সংগঠন চালানোর ক্ষেত্রে কাজে লাগতে পারে। যেমন ডিভিশন অফ ওয়ার্ক, কাজের বিভাজন করলে দক্ষতা বাড়ে, বা ধরুন ইউনিটি অফ কমান্ড, একজন কর্মীর একজনই বস থাকা উচিত, না হলে কনফিউশন বাড়ে। হ্যাঁ, কনফিউশন তো বাড়বেই। আরেকটা যেমন স্কেলার চেন, অথরিটির একটা নির্দিষ্ট চেন থাকা দরকার। টেলর আর ফেওলের কাজের ক্ষেত্র আলাদা হলেও দুজনেই কিন্তু চেয়েছিলেন সংগঠনকে আরও এফেক্টিভ করে তুলতে। ফেওলের মূল ভাবনা ছিল পুরো সংগঠনকে একটা কাঠামোয় এনে ঠিকঠাক পরিচালনা করা, তাই না? বোঝা গেল। কিন্তু একটা প্রশ্ন আসছে, শুধু নিয়ম আর কাঠামো দিয়ে কি সব হয়? কর্মীরা তো শুধু যন্ত্রের মতো কাজ করে না, তাদেরও তো মন আছে, ফিলিংস আছে। ক্লাসিক্যাল যুগের পর কি এই ভাবনাটা এলো? ঠিক এই পয়েন্ট থেকে শুরু হচ্ছে নিও ক্লাসিক্যাল যুগ। তখন বোঝা গেল যে কর্মীর সামাজিক সম্পর্ক, তার মানসিক অবস্থা, কাজের প্রতি মনোযোগ, এগুলো প্রোডাক্টিভিটির উপর দারুণ প্রভাব ফেলে। এলটন মেও আর তার বিখ্যাত হডসন স্টাডিজ এর সবচেয়ে বড় প্রমাণ। ওই স্টাডিতে দেখা গেছিল, শ্রমিকরা যখন বুঝল যে তাদের দিকে নজর দেওয়া হচ্ছে, তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন তাদের কাজের মান এমনিতেই বেড়ে গেল। ইন্টারেস্টিং। আলো কম না বেশি, তার থেকেও এই অ্যাটেনশনটা বেশি কাজ করেছিল। হ্যাঁ হ্যাঁ, একে হিউম্যান রিলেশনস অ্যাপ্রোচ বা মানসিক সম্পর্ক ভিত্তিক দৃষ্টিভঙ্গি বলা হয়। তার
একটা টিমের সদস্যরা নিজেদের মধ্যে কতটা কানেক্টেড ফিল করছে বা ম্যানেজমেন্ট তাদের কতটা ভ্যালু দিচ্ছে সেটা কাজের ফলাফলে প্রভাব ফেলে, অনেকটা ক্রিকেট টিমের স্পিরিটের মতো। একদম। তাহলে নিওক্লাসিক্যাল জোর দিল কর্মীর সামাজিক আর মানসিক দিকটার উপর। ঠিক তাই। এরপর আসে মডার্ন বা আধুনিক চিন্তাধারা। এই অ্যাপ্রোচটা সংগঠনকে একটা বিচ্ছিন্ন ইউনিট হিসেবে দেখে না, বরং একটা সিস্টেম বা প্রণালী হিসেবে দেখে। এই সিস্টেমটা তার বাইরের পরিবেশের সাথে, মানে ধরুন মার্কেট, প্রতিযোগী, প্রযুক্তি, সরকারি নিয়ম, এগুলোর সাথে ক্রমাগত ইন্টারঅ্যাক্ট করে চলে। আচ্ছা, সিস্টেম অ্যাপ্রোচ। হ্যাঁ, এবং নিজেকে মানিয়ে নেয়। ভাবুন, একটা পাওয়ার গ্রিড কিভাবে বিদ্যুতের চাহিদা, জ্বালানির যোগান বা ধরুন প্রাকৃতিক দুর্যোগ এই বাইরের ফ্যাক্টরগুলোর সাথে মানিয়ে চলে। ঠিক। একেই বলে সিস্টেমস অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচ মনে করে সফল হতে গেলে সংগঠনকে বাইরের পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে হবে, কন্টিনিউয়াসলি শিখতে হবে আর বদলাতে হবে। তাহলে মডার্ন অ্যাপ্রোচ সংগঠনকে একটা পরিবর্তনশীল, পরিবেশ নির্ভর ব্যবস্থা হিসেবে দেখে। ঠিক। হ্যাঁ, একদম পরিষ্কার হলো। তাহলে পুরো যাত্রাপথটা যদি একবার ছোট্ট করে দেখি, প্রথমে ক্লাসিক্যাল যুগ জোর দিল কাজের পদ্ধতি আর কাঠামোর নিখুঁত হওয়ার ওপর, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। তারপর নিও ক্লাসিক্যাল যুগ আনল মানবিক সম্পর্কের গুরুত্ব, কর্মীরা যে শুধু যন্ত্র নয় এই বোধটা। ঠিক, হিউম্যান এলিমেন্ট। আর শেষে মডার্ন অ্যাপ্রোচ সংগঠনকে দেখল একটা জীবন্ত সিস্টেম হিসেবে, যা পরিবেশের সাথে তাল মিলিয়ে চলে, অ্যাডাপ্ট করে। একেবারে ঠিক। আজকের দিনে একজন ইঞ্জিনিয়ার বা ম্যানেজারের জন্য এই পুরো বিবর্তনটা বোঝা খুব জরুরি। কারণ এখনকার টেক প্রজেক্টগুলো অনেক জটিল, টিমগুলো হয়তো বিশ্বজুড়ে ছড়ানো, নানা সংস্কৃতি, নানা দক্ষতার মানুষ একসাথে কাজ করে। ক্লাসিক্যাল যুগের এফিসিয়েন্সি, নিও ক্লাসিক্যাল যুগের মানবিক দিক আর মডার্ন যুগের সিস্টেম চিন্তা, এই সব কিছু শিক্ষাই কিন্তু আজকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে। দারুণ একটা আলোচনা হলো। ম্যানেজমেন্টের চিন্তাধারা কিভাবে সময়ের প্রয়োজনে বদলেছে তার একটা বেশ স্পষ্ট ছবি পেলাম। আমার মনে হয় এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা জানা থাকলে আজকের জটিল পরিস্থিতিতে আমরা আরও ভালোভাবে নেতৃত্ব দিতে পারব। আর এখানেই ভবিষ্যতের জন্য একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। প্রযুক্তি, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই আর অটোমেশন যেভাবে কাজের দুনিয়াকে বদলে দিচ্ছে, তাতে ম্যানেজমেন্টের ধারণা ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে? এই অ্যাপ্রোচগুলো কিভাবে আরও বিবর্তিত হবে? একজন ভবিষ্যতের ইঞ্জিনিয়ার বা